রঘুনাথপুর গ্রামে এক চিহ্ন কুটিরে বাস করত হারাধন ও তার একমাত্র মেয়ে রাধা। এই হারাধন, বেরো ঘর থেকে। আজ আর কোনো টাল বাহানা শুনব না আমি। দিনের পর দিন, মাসের পর মাস কেটে গিয়ে এখন বছর ঘুরতে চলল। আমার দেওয়া ঋণের টাকা শোধ করার নাম নেই তোমার? ভেবেছো কি তুমি আমার টাকা কি গাছে ফলে, নাকি আমি কোনো দয়সূত্র খুলে বসেছি এই রঘুনাথপুরে? আজ যদি আমার কড়া গন্ডাই পাওনা টাকা তুমি না মেটাও, তবে ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের এই গা থেকে আমি বের করে দেব। তোমার এই ভিটে মাটি আমি নিলামে চড়াবো। দোহাই আপনার জমিদার বাবু, দয়া করুন গরিবের ওপর। এমন কথা বলবেন না হুজুর। এই বুড়ো বয়সে মেয়েটাকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আর মাত্র একটা দিন, শুধু কালকের দিনটা আমাকে সময় দিন বাবু। কালই আমার ছেলে সুমিত শহর থেকে ফিরবে। সে জুট মিলে রাত দিন এক করে হাড় ভাঙা খাটনি খেটেছে শুধু আপনার ঋণ শোধ করবে বলে। সুমিত এলেই আমি সবার আগে তাকে আপনার জমিদার বাড়িতে পাঠিয়ে দেব। আপনার একটা পয়সাও আমি এদিক ওদিক হতে দেব না বাবু। আমার বুক চিরে আপনার সব পাওনা আমি মিটিয়ে দেব। শুধু আর 2 দিন দয়া করুন হুজুর। থামো, অনেক হয়েছে তোমার এই ঘ্যান ঘ্যানানি। বছর খানেক ধরে ওই একটাই বলি আউড়ে যাচ্ছ তুমি, ছেলে আসবে ছেলে আসবে। আরে তোমার ছেলে কি ভিনদেশী রাজপুত্র নাকি যে সে মণিমুক্ত নিয়ে রঘুনাথপুরে এসে নামবে? আমার তো মনে হয় তোমার ছেলে ওই জুট মিলের নেশায় সব ভুলে বসে আছে, আর গায়ে কোনোদিন পাই রাখবে না। হয়তো সে টাকা পয়সা সব উড়িয়ে দিয়েছে। তুমি শুধু আমাকে মিথ্যে বলে বোকা বানিয়ে চলেছ। আমি আর তোমার এক ফোঁটা চোখের জলেও গোলবোচ্ছা না হারাধন। আমাকে আজই, এই মুহূর্তেই আমার টাকা চাই, না হলে জিনিসপত্র বাঁধো আর পথ দেখো। না হুজুর, আমার ছেলে ওরকম নয়। সে আমাকে চিঠি দিয়ে জানিয়েছে সে টাকা জমিয়েছে। বিশ্বাস করুন হুজুর, ভগবান সাক্ষী, আমি আপনাকে ঠকাচ্ছি না। আপনি তো আমাদের অন্নদাতা। আপনার টাকা মেরে কি আমি এই জগতে শান্তিতে থাকতে পারবো? শুধু 2 দিন, তারপর যদি আমার ছেলে না ফেরে আর আপনার টাকা যদি না মেটাতে পারি, তবে আমি নিজের হাতেই ভিটে ছেড়ে দেব। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু আজ অন্তত আমাদের এই খোলা আকাশের নিচে তাড়িয়ে দেবেন না। আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে এইটুকু দয়া করুন। ঠিক আছে, তুমি যখন এতটা জোর গলায় বলছো আর ভগবানের দিব্যি কাটছো, তখন শেষবারের মতো তোমাকে আমি মাত্র 2 দিনের সুযোগ দিলাম। কান খুলে শুনে রাখ হারাধন, 48 ঘন্টা, ঠিক 2 দিন পর সূর্য ডোবার আগে যদি আমার টাকা সমেত তোমার ছেলে আমার জমিদার বাড়ির উঠোনে এসে না দাঁড়ায়, তবে তোমার ঘরের চালা আমি ভেঙে গুড়িয়ে দেব। আর শুধু ভিটে ছাড়া নয়, এই রঘুনাথপুর গ্রাম থেকেও তোমাদের বাপ বেটিকে আমি কুকুরের মতো দাঁড়িয়ে ছাড়বো, মনে থাকে জানো। রাগে ফুসফুসতে জমিদার দুর্গাদাস রায় সেখান থেকে চলে যায়। ঘরের এক কোণে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে রাধা। এবার ধীরে ধীরে তার বাবার কাছে এগিয়ে আসে। বাবা, আমার খুব ভয় করছে গো। জমিদারের চোখ দুটো আজ কেমন যেন লাল হয়েছিল। তুমি কি সত্যি বিশ্বাস করো দাদা, এই 2 দিনের মধ্যে এসে পড়বে? যদি দাদা কোনো কারণে আসতে না পারে, যদি জুট মিলে ছুটি না পায়, তাহলে জমিদার বাবু তো সত্যি সত্যিই আমাদের এই ভিটে মাটি ছাড়া করবে। আজ তার কথার মধ্যে যে আক্রোশ ছিল, তাতে মনে হয় সে আর আমাদের কোনো কথাই শুনবে না। আমরা কোথায় যাব বাবা? তুই একদম চিন্তা করিস না মা। সুমিত আমাদের কথা দিয়েছে, ও ঠিক আসবে। তুই তো জানিস তোর দাদা কেমন এক কথার ছেলে। আমাদের এই কষ্টের দিন এবার ফুরল বলে মা। সুমিত অনেক টাকা জমিয়েছে, জুট মিলে দিন রাত ওভারটাইম করেছে সে। ও আসলেই আমি জমিদারের সব টাকা 1 কড়িতে মিটিয়ে আসবো। তুই দেখে নিস, সব ঠিক হয়ে যাবে। তোর দাদাকে নিয়ে আমাদের আর কোনো অভাব থাকবে না রে মা। 2 দিন কেটে যায়। সুমিতের আসার অপেক্ষায় প্রহর গুনছিল হারাধন। কিন্তু সুমিতের বদলে তাদের উঠোনে এসে দাঁড়ালো এক অচেনা লোক। তার মুখে এক চরম দুঃসংবাদ। হারাধন খুড়ো, আছো নাকি? ও খুড়ো, সর্বনাশ হয়ে গেছে গো। তুমি এখানে শান্তিতে বসে আছো, আর ওদিকে শহরে যে কি ঘটে গেছে তুমি জানোই না। শহরের যে জুট মিলে তোমার ছেলে সুমিত কাজ করত, গতকাল গভীর রাতে সেই মিলে এক ভয়াবহ আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলে উঠেছে গোটা কারখানা। কেউ বের হতে পারেনি। কারখানার সব কটা শ্রমিক ভেতরেই জীবন্ত পুড়ে ছাই হয়ে গেছে। কেউ বাঁচেনি। তোমার সুমিত আর নেই খুড়ো।
হুজুরে তুমি কি বলছো ভাই? না না, এ হতে পারে না। আমার সুমিত, আমার মানিক, সে তো আজই বাড়ি ফেরার কথা ছিল। সে আমাকে কথা দিয়েছিল সে আসবে। তুমি মিথ্যে বলছো। আমার ছেলে ওই আগুনে পুড়তে পারে না। ও ভগবান, এ তুমি কি করলে ঠাকুর? আমার এমন সর্বনাশ কেন করলে? আমার বেঁচে থাকার সব সম্বলটুকু তুমি কেড়ে নিলে। ও সুমিত রে, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি বাবা? এখন আমি এই মেয়েটাকে নিয়ে কোথায় দাঁড়াবো? এর ঠিক দুদিন পর একটি সুটকেস হাতে এক ভদ্রলোক রঘুনাথপুর গ্রামে এসে প্রবেশ করে। নমস্কার মশাই। আচ্ছা, এই গ্রামে হারাধন বলে একজন থাকেন, তার বাড়িটা কোন দিকে বলতে পারেন? আমি একটু তার খোঁজ করছিলাম। হারাধন? আমি এই গ্রামের জমিদার দুর্গাদাস রায়। তা তুমি কে হে? কোথা থেকে আসছো? আর হারাধনের কাছে তোমার কি এমন দরকার পড়ল? তোমাকে তো এই তল্লাটে আগে কোনোদিন দেখিনি। নমস্কার জমিদার বাবু, আমি শহর থেকে আসছি। আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে শহরের জুট মিলে আগুন লেগে হারাধনের ছেলে সুমিত মারা গেছে। বেচারা খুব ভালো ছেলে ছিল। অনেক দিন ধরে হাড় ভাঙা খাটুনি খেটে অনেকগুলো টাকা জমিয়েছিল। আজই তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। আমাদের কারখানার মালিক খুব দয়ালু মানুষ। তিনি শুধু সুমিতের জমানো টাকাই নয়, সেই সাথে ক্ষতিপূরণ হিসেবে সুমিতের পরিবারের জন্য অনেকগুলো টাকা পাঠিয়েছেন। আমি সেই টাকার সুটকেসটাই হারাধনবাবুর হাতে তুলে দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তো ওই সুটকেসে কত টাকা আছে বলে মনে হয়? সুমিতের জমানো আর মালিকে দেওয়া ক্ষতিপূরণ সব মিলালে প্রায় 2 লক্ষ টাকা আছে এতে। হারাধনবাবুকে এই টাকাটা বুঝিয়ে দিলেই আমার দায়িত্ব শেষ হয়। শোনো ভাই, আসল কথাটা হলো আমি হলাম সেই হারাধন, আর তুমি যে সুমিতের কথা বলছো সে আমারই হতভাগ্য ছেলে। কি আর বলবো বাবা, ছেলের শোকে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, তাই নিজের পরিচয়টাও ঠিকমতো দিতে পারছি না। তুমি ভগবান হয়ে এসেছো বাবা। এই দুর্দিনে তুমি আমার ছেলের এই শেষ সম্বলটুকু নিয়ে এলে। দাও, ওই সুটকেসটা আমার হাতেই দাও। তুমি খুব ক্লান্ত হয়েছ নিশ্চয়ই। আমাকে এখানেই পেয়ে গেলে ভালোই হলো, তোমার আর খামোখা সারা গ্রাম চষে বেড়াতে হলো না। ও, আপনি হারাধনবাবু? আমি খুব দুঃখিত আপনার এই অপূরণীয় ক্ষতির জন্যে। ভগবান আপনাকে এই শোক সহ্য করার শক্তি দিন। এই নিন আপনার সুটকেস। আপনার ছেলের আমানত আমি আপনার হাতে তুলে দিলাম। এবার আমি তাহলে আসি, আমাকে আবার আজই শহরে ফিরতে হবে। লোকটা চলে যেতেই জমিদার দুর্গাদাস সুটকেসটা খুলে দেখে। তার চোখ লোভে চকচক করে ওঠে। সে মনে মনে এক জঘন্য চক্রান্তের জাল বুনে। অন্যদিকে কুটিরের অন্ধকারে বসে হারাধন আর রাধা তাদের ভাগ্যের কাছে কাঁদছিল। রাধারে, আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না মা। সুমিত ছিল আমাদের অন্ধের যষ্টি। ঈশ্বর এতটা নির্দয় কি করে হতে পারলেন? আমরা তো জীবনে কারোর কোনো ক্ষতি করিনি মা, তবে কেন আমাদের কপালে এই অকাল বৈধব্য, এই চরম দারিদ্র? জমিদারের টাকা আমি কি করে শোধ করব? এই দিন আর দায়ে তুই এবার আমাদের পথে বসতে হবে। আমি তো আর চোখে অন্ধকার দেখছি। বাবা, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি কান্না থামা বাবা, আমি তো আছি। দাদা নেই তো কি হয়েছে, আমি তো তোমার ছেলেই। আমি কাল থেকেই গ্রামের বড় বড় বাড়িগুলোতে কাজ খুঁজব। আমি বাসন মাজবো, ঘর মুছবো, লোকের জমিতে খাটবো। যেখান থেকে পারি 2 পয়সা রোজগার করে এনে জমিদারের সব টাকা আমি কড়ায় গন্ডায় মিটিয়ে দেব। তুমি একটুও ভেবো না বাবা, তুমি শুধু নিজের শরীরের যত্ন নাও। তুমি অসুস্থ হয়ে পড়লে আমি যে সত্যি সত্যি একা হয়ে যাব বাবা। একদিন দুপুরে রাধা জমিদার বাড়ির অদূরে পুকুর ঘাটে জল আনতে যায়। ঠিক সেই সময়ই জমিদারের ছোটবেলার বন্ধু বীরেন্দ্র মল্লিকের ছেলে রাজদীপ সেই গ্রামে এসে পৌঁছায়। পুকুর ঘাটে রাধাকে দেখেই সে মুগ্ধ হয়ে যায়। প্রণাম কাকা, আমাকে চিনতে পারছেন? আমি বীরেন্দ্র মল্লিকের ছেলে রাজদীপ। বাবা পাঠালেন আপনার কাছে। আরে রাজদীপ, এসো এসো বাবা। তোমাকে তো সেই ছোটবেলায় দেখেছি, তারপর তুমি তো আর এদিকে আসোইনি। চেহারা কত বদলে গেছে, একেবারে রাজপুত্রের মতো হয়ে গেছো। তা হঠাৎ এই রঘুনাথপুরে কি মনে করে? বীরেন্দ্র কেমন আছে? বাবা ভালোই আছেন কাকা। আসলে বাবা শহরের কাজে একটা জমির ব্যাপার নিয়ে আমাকে আপনার কাছে পাঠালেন। ভাবলাম আপনার সাথে দেখা করে একটু পরামর্শ নিয়ে যাই। আরে হ্যাঁ, এখন তো আমি বাবার ব্যবসার বেশ কিছুটা নিজেই সামলাই। ওই জুট মিলটাও আমিই দেখি। বাহ, এটা তো খুব খুশির খবর। বীরেন্দ্রর এখন বয়স হয়েছে, তুমি দায়িত্ব তুলে নিয়েছো, এটা খুব ভালো কাজ করেছো।
তা বাবা, ওই জমির ব্যাপারটা নিয়ে আমরা না হয় পরে কথা বলছি। তুমি এত দূর থেকে এসেছো, আগে হাত মুখ ধুয়ে একটু জল খাবার খেয়ে নাও। সেটা তো খাবো কাকা, কিন্তু তার আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি যখন ওই জমিদার বাড়িতে ঢুকছিলাম তখন ওই রাস্তার ধারে পুকুর ঘাটে একটা মেয়েকে দেখলাম। সে জল ভরছিল, চোখে মুখে এক অদ্ভুত মায়া। কাকা, আপনি কি বলতে পারেন ওই মেয়েটি কে? মেয়ে? পুকুর ঘাটে মেয়ে? আরে এই গ্রামের তো অর্ধেক মেয়েই ওই ঘাটে জল নিতে আসে। তুমি কার কথা বলছো ঠিক বুঝতে পারছি না। দাঁড়াও। দুর্গাদাস তড়িঘড়ি করে বাইরে এসে দেখে পুকুর ঘাটে রাধা নেই, সেখানে জল ভরছে তার নিজের মেয়ে রূপালী। দুর্গাদাসের মাথায় তখনই এক লোভী চিন্তা খেলে যায়। আরে রাজদীপ, তুমি যে মেয়ের কথা বলছো সে তো আর কেউ নয়, আমারই নিজের মেয়ে রূপালী। সেই তো ওখানে জল ভরছে। তা হঠাৎ আমার মেয়ের কথা জিজ্ঞেস করছো যে? আপনার মেয়ে? ও আচ্ছা আচ্ছা, না মানে এমনিই দেখলাম তো তাই। ঠিক আছে কাকা, আমি এখন আসি, কাজ আছে অনেক। সে কি বাবা, আজই চলে যাবে? এটা তো কোনো কথা হলো না। 2-3 দিন থেকে যাও, গ্রামের মুক্ত হাওয়া গায়ে মাখো। শহরের ওই দম বন্ধ করা পরিবেশে তো সারা বছরই থাকো, একটু আমাদের আতিথেয়তা গ্রহণ করো। না কাকা, আজ নয়, আজ সত্যি খুব তাড়া আছে। আমি না হয় আরেকদিন সময় করে এসে থেকে যাব। বাবা আপনার জন্য অনেক প্রণাম পাঠিয়েছেন, আমি চলি। রাজদীপ দ্রুত বাড়ি ফিরে যায়। তার মনের মধ্যে তখন শুধুই রাধার সেই শান্ত স্নিগ্ধ মুখচ্ছবি। সে বাড়ি গিয়ে সোজা তার বাবা বীরেন্দ্র মল্লিকের কাছে যায়। বাবা, আমি রঘুনাথপুর থেকে ঘুরে এলাম। জমির কাজ তো হয়েছেই, কিন্তু তার চেয়েও বড় একটা কথা আছে বাবা। আমি আজ ওই গ্রামে একটা মেয়েকে দেখেছি, আর আমি সিদ্ধান্ত নিয়েছি যদি বিয়ে করি তবে ওই মেয়েটিকেই করব। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। সে কি রে, তুই রঘুনাথপুরে গিয়ে মেয়ে দেখে এলি? তা কার বাড়ির মেয়ে? আমি কি চিনি তাকে? বাবা, তুমি যাকে ওই জমি দেখতে আমাকে পাঠালে, তোমার বন্ধু দুর্গাদাস রায়, আমি ওই তারই বাড়ির পুকুর ঘাটে মেয়েটিকে দেখেছি। কাকা বললেন মেয়েটি নাকি তার নিজেরই মেয়ে। আরে বলিস কি, এত দারুণ সুখবর! দুর্গাদাস তো আমার ছোটবেলার জিগরি দোস্ত, তার মেয়ে তো আমার নিজেরই মেয়ের মতো। আর তুই যখন তাকে পছন্দ করছিস তখন এর চেয়ে ভালো প্রস্তাব আর হতেই পারে না। আমি কাল সকালেই দুর্গাদেশের কাছে গিয়ে এই বিয়ের পাকা কথা বলে আসব। সেও এই প্রস্তাব শুনে আনন্দে লাফিয়ে উঠবে। পরদিন সকালে বীরেন্দ্র মল্লিক সপরিবারে দুর্গাদাস রায়ের জমিদার বাড়িতে এসে হাজির হয়। পুরনো বন্ধুকে দেখে দুর্গাদাস আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আরে বীরেন্দ্র, আয় আয়, কতদিন পর তুই আমার বাড়িতে এলি ভাই। তুই আজ অনেক বড় মানুষ হয়ে গেছিস। সে কবে আমরা একসাথে ব্যবসা শুরু করেছিলাম, আর আজ তুই শহরের নাম করা লোক। তোর পুরো পরিবারকে আমার বাড়িতে দেখে আজ আমার বুকটা গর্বে ফুলে উঠেছে। বন্ধু, আজ আমি শুধু তোর সাথে গল্প করতে আসিনি, আমি এসেছি একটা নতুন সম্পর্ক গড়তে। রাজদীপ তোর মেয়েকে দেখে খুব পছন্দ করেছে। সে তোর মেয়েকেই নিজের জীবন সঙ্গী হিসেবে চায়। আমি তাই রাজদীপের বিয়ের প্রস্তাব নিয়ে তোর দরজায় এসেছি ভাই। তুই কি আমার ছেলের হাতে তোর মেয়ের হাতটা তুলে দিবি? হে, তুই কি বলছিস বীরেন্দ্র? এ তো আমার পরম সৌভাগ্য। তুই আমার বন্ধু ছিলি, আজ বেয়াই হবি। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? আমি এক কথায় রাজি। তোর ছেলের হাতে আমার রূপালীকে তুলে দিলে আমি মরেও শান্তি পাবো। দাঁড়া, আমি এক্ষুনি রূপালীকে ডেকে আনছি। ও রূপালী, মারে একটু বাইরে আয় তো মা, দেখ কে এসেছি। দুর্গাদাসের ডাকেই রূপালী সেজে গুজে বসার ঘরে এসে দাঁড়ায়, কিন্তু তাকে দেখেই রাজদীপের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কাকা, এ কি? এ তো সেই মেয়ে নয়। আমি তো পুকুর ঘাটে যাকে দেখেছিলাম সে তো অন্য একজন, তার চেহারা অন্যরকম ছিল। আমি তো একে দেখিনি। রাজদীপ বাবা, তুমি কি বলছো এসব? তুমি তো কালই বললে পুকুর ঘাটে যে মেয়েটি জল ভরছিল তাকে তোমার পছন্দ হয়েছে। আমার মেয়ে রূপালী তো কালোখানে ছিল। তুমি হয়তো দূর থেকে ভালো করে খেয়াল করনি, চোখে ধাঁধা লেগেছিল হয়তো। ভালো করে তাকিয়ে দেখো বাবা, এই রূপালী আমার একমাত্র মেয়ে। না কাকা, আমার কোনো ধাঁধা লাগেনি। আমি খুব স্পষ্ট দেখেছি। আর আমি যেই মেয়েটিকে দেখেছি সেই মেয়েটি নয়, আমার খুব ভালো করে মনে আছে। ও আচ্ছা আচ্ছা, রাজদীপ বাবা, বুঝতে পেরেছি। ওই ঘাটে তো অনেক সাধারণ ঘরের ঝি চাকরানিরাও আসে। তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো।
তুমি চিন্তা করো না, আমি পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে সেই মেয়েটিকেই তোমার সামনে এনে হাজির করব। রাজদীপ, এসব কি বলছিস তুই? তুই আমাকে বললি দুর্গদাসের মেয়েকে তোর পছন্দ, তাই আমি বন্ধুকে কথা দিলাম, আর এখন তুই বলছিস অন্য মেয়ের কথা? রূপালীর মতো এমন গুণী সুন্দরী মেয়ে তুই আর কোথায় পাবি? আমি এসব কিছু শুনতে চাই না। বিয়ে তোকে রূপালীর সাথেই করতে হবে। না বাবা, আমি রূপালীকে বিয়ে করতে পারবো না। আমি যাকে দেখেছি আমি শুধু তাকেই চাই। সে সাধারণ ঘরের হলেও আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তুই যখন এতই জেদ ধরেছিস, আমি তোকে 7 দিনের সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুই যদি তোর ওই স্বপ্নের মেয়েকে খুঁজে বের করতে পারিস তবে ভালো, আর না হলে আমার বন্ধুর কথা রাখার জন্য তোকেই এই রূপালীকেই বিয়ে করতে হবে। চল, এখন বাড়ি চল। আমাকে ক্ষমা করিস বন্ধু, ছেলের মাথায় একটু ভূত চেপেছে, আমি ওকে বুঝিয়ে দেব। রাজদীপ আর বীরেন্দ্র চলে যেতে দুর্গাদাস রাগে ফেটে পড়ে। সে ছক কষে কিভাবে রাধাকে গ্রামের বাইরে বের করে দেওয়া যায়। হারাধন, বেরিয়ে আয় বাইরে। অনেক দয়া মায়া দেখিয়েছি তোকে। তোর ছেলে মারা গেছে বলে এতদিন আমি চুপ ছিলাম, কিন্তু তুই তো আমার সেই ভদ্রতার সুযোগ নিচ্ছিস। আমি তোকে যে 2 দিনের সময় দিয়েছিলাম তা কবেই পার হয়ে গেছে। কই, আমার টাকা তো তুই দিসনি। আর যদি তুই আমার টাকা কড়ায় গন্ডায় না মেটাস তবে এক্ষুনি এই বাড়ি খালি করে দে। আমি এই ভিটে দখল করে আমার পাওনা উসুল করব। দোহাই জমিদার বাবু, আমাকে আর কটা দিন সময় দিন। আমি আর আমার মেয়ে দিন রাত খেটে আপনার সব টাকা শোধ করে দেব হুজুর। আমার তো ছেলেটাও চলে গেল, এখন আমাদের পথে বসানো ছাড়া আর কোনো উপায় কি নেই বাবু? একটু দয়া করুন। দয়া? কিসের দয়া? আমি কি এখানে দান করতে বসেছি? একদম চুপ, আর একটা কথাও নয়। তুই যদি ভালো ভালোই জিনিসপত্র নিয়ে গ্রাম ছেড়ে না যাস তবে আমার এই পেয়াদারা তোকে আর তোর মেয়েকে চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। যা, এক্ষুনি বেরো। চল রাধা, চল মা, আমাদের আর কপালে সুখ নেই রে। এই পাষাণদের কাছে কেঁদে কোনো লাভ নেই। উপরওয়ালা যখন মুখ তুলে চাইনি তখন আমরা এই ভিটে ছেড়ে জঙ্গলে চলে যাই। চল মা। চোখের জলে ভিটেমাটি ছেড়ে হারাধন আর রাধা গ্রামের সীমানা ছাড়িয়ে এক গভীর জঙ্গলে গিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর বেঁধে থাকতে শুরু করে। রাধারে, আমার খুব অপরাধ বোধ হয় মা। আমি এক অপদার্থ বাবা যে তোকে দুবেলা দুমুঠো ভাতও ঠিক মতো দিতে পারলাম না, আর আজ আমার জন্য তোকে এই জঙ্গলে কাঠ কাটতে হচ্ছে। তোর মতো একটা মেয়ের কি এই জীবন প্রাপ্য ছিল মা? বাবা, তুমি আবার এই কথা বলছো? তুমি আমার ঈশ্বর বাবা। তোমার সেবা করা, তোমার জন্য কাজ করা তো আমার ধর্ম। এতে কষ্টের কি আছে? তুমি একদম চিন্তা করো না। আমি ওই কাঠ কেটে বাজারে বেচে ঠিক আমাদের জন্য চাল আর ডাল নিয়ে আসব। তুমি ঘরে বসে বিশ্রাম নাও, আমি জঙ্গলে যাচ্ছি। আরে বাবা, কি আপনি এই গভীর জঙ্গলে আপনি মাটিতে পড়ে আছেন কেন? আপনার শরীর তো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। উঠুন, আমার হাতটা ধরুন বাবা। বাবা, আমার মেয়ে, আমার রাধা সকালে কাঠ কাটতে বেরিয়েছিল, ও আর ফিরেনি। ওকে খুঁজতেই বেরিয়েছিলাম বাবা, কিন্তু আর হাঁটতে পারছি না। আমার মাথাটা খুব ঘুরছে। আপনি একদম চিন্তা করবেন না বাবা, আমি আপনাকে ধরে ধরে আপনার ঘরে পৌঁছে দিচ্ছি। তারপর আমি নিজে গিয়ে আপনার মেয়েকে খুঁজে আনব। আসুন, আমার কাঁধে ভর দিন। রাজদীপ হারাধনকে ধরে নিয়ে সেই কুঁড়ে ঘরে এসে পৌঁছায়। ততক্ষণে রাধাও জঙ্গল থেকে ফিরে এসেছে। বাবা, এই কি অবস্থা তোমার? তুমি বাইরে কেন গিয়েছিলে? আমি তো কাঠ বেচতে গিয়ে একটু দেরি করে ফেলেছিলাম। আর আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনি আমার বাবার প্রাণ বাঁচিয়েছেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আমি রাজদীপ, কিন্তু বাবা, আপনাদের মতো ভদ্র মানুষদের তো এই জঙ্গলে বাস করার কথা নয়। আপনারা কেন এই ভাঙা কুঁড়ে ঘরে এমন কষ্ট করে থাকছেন? আপনাদের কি হয়েছে বাবা? সে অনেক দুঃখের কথা বাবা রাজদীপ। গ্রামের জমিদার দুর্গাদাসায় আমাদের ভিটে মাটি কেড়ে নিয়েছে। আমার ছেলে সুমিত শহরের জুট মিলে কাজ করত, সেখানে আগুনে উড়ে এসে মারা গেছে। আমাদের আর কোনো সম্বল ছিল না। জমিদার আমাদের ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছে। কি, সুমিত আপনার ছেলে ছিল?
বাবা ওই জুট মিলটা তো আমারই কারখানা, ওই কারখানার মালিক আমি। কিন্তু বাবা ওই শর্ট সার্কিটের আগুনে যারা মারা গিয়েছিল, আমি তো সেই সব শ্রমিকদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাঠিয়েছিলাম। আমার লোক নিজে এসেছে, এই টাকার সুটকেস দিয়ে গেছে। আপনি সেই টাকা পাননি? টাকা? না তো বাবা, আমার ছেলে মৃত্যুর খবর দেবার পর তো আর কেউ আমাদের কাছে আসেনি। কোনো সুটকেস বা কোনো ক্ষতিপূরণ আমরা কিছুই পাইনি। যদি পেতাম তাহলে কি জমিদারের ধার মিটিয়ে আমরা নিজের ভিটেতে থাকতে পারতাম না? অসম্ভব। আমার লোক নিজে এসে টাকা দিয়ে গেছে। আমি নিজে তাকে টাকা দিয়ে পাঠিয়েছি। এর মানে এর মধ্যে কোনো বিশাল বড় চক্রান্ত আছে। বাবা, আপনি চিন্তা করবেন না, আমাকে শুধু 2 দিন সময় দিন। আমি কথা দিচ্ছি, আপনাদের চোখের জলের দাম আমি কড়ায় গন্ডায় ওই শয়তানদের কাছ থেকে আদায় করে ছাড়ব। আপনাদের টাকা আমি ফিরিয়ে আনবই। পরের দিন সকালেই রাজদীপ তার কারখানার সেই ম্যানেজারকে নিয়ে রঘুনাথপুরে হারাধনের পুরনো বাড়ির সামনে এসে হাজির হয়। এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, এদের মধ্যে তুমি কাকে সুটকেসটা দিয়েছিলে? ভালো করে চিনিয়ে বলো। আজ্ঞে মালিক, আমি তো এদের কাউকেই টাকা দিইনি। আমি তো সেই হারাধন নামের লোকটাকে টাকা দিয়েছিলাম। তিনি বলেছিলেন তিনি সুমিতের বাবা। আমি তোমাকে 2 ঘন্টা সময় দিচ্ছি। পুরো গ্রাম তোলপাড় করে তুমি সেই লোকটাকে খুঁজে বের করবে যাকে তুমি টাকা দিয়েছ। যদি তাকে না পাও তবে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। যাও, খুঁজে বের করো। কিছুক্ষণের মধ্যেই লোকটা হাঁপাতে হাঁপাতে ছুটে আসে রাজদীপের কাছে। মালিক মালিক, আমি লোকটাকে খুঁজে পেয়েছি। কিন্তু মালিক, তার নাম হারাধন নয়, সেই গ্রামের জমিদার দুর্গাদাস রায়। তিনি সেদিন মিথ্যে বলে নিজেকে হারাধন সাজিয়ে আপনার দেওয়া সেই 2 লক্ষ টাকার সুটকেসটা হাতিয়ে নিয়েছিলেন। দুর্গাদাস রায় কত বড় শয়তান এই লোকটা! শুধু একটা মৃত ছেলের ক্ষতিপূরণের টাকা চুরি করে সে থামেনি, ওই অসহায় বাবা আর মেয়েকে ঘর থেকেও তাড়িয়েছে। আমি এবার বুঝতে পারছি, রাধাকে যাতে আমি আর খুঁজতে না পাই, আর বাধ্য হয়ে যাতে আমি ওর মেয়ে রূপালীকে বিয়ে করি, তার জন্যই সে হারাধন বাবুকে তাড়ানোর এই জঘন্য চক্রান্ত করেছিল। আমি ওকে ছাড়ব না। রাজদীপ তার লোকজনকে নিয়ে সোজা জমিদার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তখন সেখানে বীরেন্দ্র মল্লিকও উপস্থিত ছিলেন। কাকা, আপনার এই জমিদারির মুখোশের আড়ালে যে এত বড় একজন চোর আর প্রতারক লুকিয়ে আছে তা আমি স্বপ্নেও ভাবিনি। আপনি সুমিতের বাবার অধিকার কেড়ে নিয়েছেন। আপনি মিথ্যে বলে ওর ক্ষতিপূরণের 2 লক্ষ টাকা নিজের সিন্ধুকে তুলেছেন, আবার টাকার অজুহাত দিয়ে ওদের গ্রাম থেকেও তাড়িয়েছেন। রাজদীপ বাবা, তুমি ভুল বুঝছো। আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি আসলে লোভের বশবর্তী হয়ে পড়েছিলাম। যখন তুমি প্রথমবার পুকুর ঘাটে ওই রাধাকে পছন্দ করেছিলে, আমি তখনই বুঝে গিয়েছিলাম তুমি কার কথা বলছো। আমি আমার মেয়ে রূপালীর ভবিষ্যৎ নষ্ট হতে দিতে চাইনি বাবা। আমি চেয়েছিলাম তুমি যেন রূপালীকে বিয়ে করো, তাই আমি রাধাকে সরিয়ে দেওয়ার জন্য এই নীচ কাজ করেছি। আমাকে পুলিশের হাতে দিও না বাবা। ছি দুর্গাদাস, ছি! তুই এত নিচে নামতে পারিস? একটা গরিব ঘরের মেয়ের সুখ ছিনিয়ে তুই তোর মেয়ের ঘর বাঁধতে চেয়েছিলি? টাকার লোভে তুই একটা মৃত ছেলের বাবার সাথে এত বড় জালিয়াতি করলি? আজ থেকে তোর আর আমার বন্ধুত্বের সম্পর্ক এখানেই শেষ। শুধু ক্ষমা চাইলেই হবে না কাকা, আপনাকে এক্ষুনি হারাধনবাবুর সমস্ত টাকা সসম্মানে ফিরিয়ে দিতে হবে। আর আপনি নিজে গিয়ে ওদের জঙ্গলের কুটির থেকে ফিরিয়ে এনে ওদের পুরনো ভিটিতে সম্মানে বুঝিয়ে দিয়ে আসবেন। এরপর রাজদীপ আর তার বাবা বীরেন্দ্র মল্লিক হারাধনের কুটিরে উপস্থিত হন। হারাধনবাবু, আপনার মেয়ে রাধা শুধু সুন্দরী নয়, তার হৃদয়টা সোনার মতো খাঁটি। আমার ছেলে ওই রাধাকেই পছন্দ। আপনি যদি অনুমতি দেন তবে আমি আপনার এই কুটির থেকে আমার বাড়ির লক্ষ্মীকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আপনি কি রাজি আছেন? এ তো আমার রাধার পরম সৌভাগ্য বাবু। উপরওয়ালা আমার এক সন্তানকে কেড়ে নিলেও আজ রাজদীপ বাবার মতো আর একটা সন্তান আমাকে মিলিয়ে দিয়েছেন। আপনাদের এই উদারতার কাছে আমি চিরদিনই হয়ে রইলাম। এভাবেই অন্ধকারের মেঘ কেটে গিয়ে রাধা ও হারাধনের জীবনে ফিরে আসে আলোর বন্যা। আর অহংকারী জমিদারের চরম পতন প্রমাণ করে যে সত্য ও ন্যায়ের জয় একদিন ঠিকই হয়।